একটানে মাহির মিলিকে পিছন থেকে সামনে ঘোরায়, মাথার পেছনে চুলের ভাঁজে এক হাত রেখে আর এক হাত কোমরে রাখে। অতঃপর একটু ঘনিষ্ঠ হয়ে বলে, একটু আগেই না বললি আমি যেটা চাই সেটাই করবি? তবে কেন আমার চাওয়াটা অপনা রেখে চলে যাবি? নিজের বেলা 16 আনা আর আমার বেলা 1 আনাও না। দ্যাটস নট রাইট চান। মাহিরের কথার পিঠে কিছু বলার আগেই কিছু বলতে যাচ্ছিল মিলি, তবে তাকে আর সুযোগ দিল না মাহির। তার আগেই তাকে শক্ত অধর যুগল মেয়েটা নরম অধর যুগলে ডুবিয়ে দিল। এই কাজে কিছুক্ষণ যাবৎ চলার পর সে তার অর্ধাঙ্গিনীর কপালে কপাল ঠেকায়। বড় বড় শ্বাস প্রশ্বাস নেয় দুজনে। জান, হুম। নিয়ে আই। উত্তরে মিলি কিছু বলতে না পারলেও কাজে ঠিকই বুঝিয়ে দিল। তার নরম দুহাত দিয়ে শক্ত করে ধরলো তার ভালোবাসার পুরুষটিকে। ডুব দিল তারা ভালোবাসার অতর সমুদ্রের মাঝে। মিশে গেল তারা দুজন দুজনেতে। ফ্ল্যাশব্যাক এন্ড। মিলির ঘুম ভাঙছে না দেখে মাহির আস্তে করে তার কানে ফিসফিস করে বলে, এই মিলি, উঠে পড় জান। আজ না তোরা ইউএসএ ফিরে যাবি? মাহিরের কথাই ফট করে আঁখি পল্লব মেলে ধরে মেয়েটা। কিয়ৎক্ষণ গোল গোল চোখ করে তাকিয়ে থাকে তার ওপর ঝুঁকে থাকা মাহিরের দিকে। মানুষটা কেমন মিটমিট করে হাসছে তা দেখে মিলিও ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে মুখটা উঁচু করে মাহিরের বুকের বাঁ পাশে জোরে কামড় বসায়, যার ফলস্বরূপ মাহিরের বুক থেকে আ শব্দটা বেরিয়ে আসে। রাস্তার পাশ দিয়ে এক মনে হেঁটে চলেছে বুশরা। এই রাস্তার মোটর বাইক, সাইকেল আর হাতে গোনা কয়েকটা ব্যক্তিগত গাড়ি চলে মাত্র। তবে লোকজনের অভাব নেই, কারো না কারো আসা যাওয়া লেগেই আছে। আজ সে এসেছিল কলেজে অ্যাডমিট কার্ড নিতে। ড্রাইভারকে বলেছে সে আজ একাই যাবে বাড়িতে। তবে ড্রাইভার এই বিষয়ে না মানলে তাকে একটা ধমক দিয়ে ফোলে না বুশরা। তাই আর কথা না বাড়িয়ে ড্রাইভার তাকে দিয়ে বাড়ি চলে গেছে। কই, ড্রাইভার তো এখনো এসে পৌঁছায়নি। তার মানে বুশরা, তোর ধমকে কাজ হয়েছে? কথাটা বিড়বিড় করে বলতেই অথর যুগলে হাসি খেলে যায় বুশরার। এ কি, এ রোদের মধ্যে একে একে কোথায় যাচ্ছেন আপনি? স্বল্প পরিচিত একটা কণ্ঠস্বর কানে আসতেই পিছন ফিরে তাকায় বুশরা। রিজওয়ান তার থেকে সামান্য দূরে বাইক দাঁড় করিয়ে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে উত্তরের আশায়। বুশরা কিছুক্ষণ চোখ পিট পিট করে তার দিকে তাকিয়ে নিজেও পাল্টা প্রশ্ন ছুড়ে বাইক থেকে। তার কৈফত আপনাকে কেন দিতে যাব? হন হন করে আবারও সে সামনের দিকে হাঁটা ধরল। ওই আপনি যেতে পারবেন না, আমি আপনাকে যেতে দিব না। নেমে রিজুও হাঁটা ধরলো বুশরার পিছনে। হাঁটা থামিয়ে দিয়ে আবারও পিছন ঘুরে চোখ ছোট ছোট করে তাকায় বুশরা। অতঃপর বলে, মানে? মানে মানে আমার একটা দায়িত্ব আসে না? আপনি আমার প্রিয় সারের ছোট বোন বলে কথা, আপনাকে আমি কিভাবে একলা ছাড়ি বলুন? তাছাড়া দিনকালে যা অবস্থা, আল্লাহ না করুক রাস্তায় যদি কোনো বিপদ হয়, আর স্যার যদি শোনেন আমি আপনাকে দেখেও একা ছেড়ে দিয়ে চলে গিয়েছি, তাহলে স্যার খুব রাগ করবেন, যা আমি একদম চাই না। এই ছেলে কথা শুনে বুশরার নিজের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে করে যে এই ছেলে কি তাকে কোনো বাচ্চা ভাবছে? না, এই ছেলেকে কিছু কড়া কথা শোনাতে হবে। বাবা সেই কাজ। যেই না মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই সেখানে পরিচিত একটা গাড়ি এসে থামে। আর সেই গাড়ি থেকে বেরিয়ে আসে মাহির। সে বুশরার সাথে কথা বলতে এসেছে একান্তে। আজ সকালে শুভ তাকে ফোন দিয়ে জানায় যে মেয়েটা আজ কলেজে যাবে। আর এই সুবর্ণ সুযোগ মাহির কোনোভাবেই হাতছাড়া করতে চায়নি। মাহিরকে দেখা মাত্রই বুশরার অন্তরটা হু হু করে কেঁদে ওঠে। আঁখি পড়লে ভারী লাগে, যেন এক্ষুনি সেখান হতে গড়িয়ে পড়বে 2 ফোঁটা অশ্রুবিন্দু। কি হয়েছে রিজু? বসুরানী, আই মিন বুশরা, তুমি ওকে কিছু বলেছো? মাহিরের করা প্রশ্নে থতমত খেয়ে যায় রিজু। সঙ্গে সঙ্গে ভয়ও পেয়ে যায়, পাছে মাহির স্যার তাকে কিছু বলে বসে কিনা। তাই সে আমতামতা করে বলে, আসলে স্যার আমি মানে ম্যামকে বলছিলাম একে একে কোথাও না যেতে। মানে আমি ম্যামের ভালোই চাইছিলাম, কিন্তু ম্যাম আমার ওপর অকারণেই রেগে গিয়েছেন। রিজুর কথা বলার ভঙ্গি দেখে মাহির বুশরা দুজনেই তাদের ভ্রুজোড়া কুঁচকে নেয়। তুমি বুশরাকে কি বলে ডাকলে? গম্ভীর সুরে প্রশ্ন করে মাহির। ম্যাম, কেন? ইনি তুর্য স্যারের বোন হন। ভয়ে ভয়ে উত্তর দেই রিজু। লাইক সিরিয়াসলি রিজু, তুমি একজন হবু ডাক্তার হয়ে কলেজ পড়ুয়া একটা মেয়েকে ম্যাম সম্বোধন করছো? তাও কিনা তোমার থেকে পিচ্ছি একটা মেয়েকে। বুশরা ওর নাম, আজ থেকে নাম করে ডাকবে, মনে থাকবে। শেষের কথাটি মাহির ধমকের সহিতই বলে রিজু তাড়াতাড়ি ঘাড় কাত করে উত্তর দেয়, হুম হুম কি হুম হ্যাঁ?
আরেকবার তাকে ধমক দেয় মাহির। মানে মনে থাকবে। গুড, ওকে। তবে তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাও, আমি বুশরাকে বাড়ি দিয়ে আসবো। রিজু চলে গেলে মাহির লক্ষ্য করে বসার মুখটা নিমেষে মলিন হয়ে গেছে। গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে সে। অতঃপর মেয়েটার উদ্দেশ্যে বলে, বুশরা, গাড়িতে বসো, আমি তোমায় ঠিক সময় মতো বাড়ি পৌঁছে দেব। বসা মাহিরের মুখের ওপর কিছু বলতে পারলো না। অগত্যা বাধ্য হয়ে গাড়িতে উঠে বসলো। তার বড্ড অভিমান হয়েছে লোকটার ওপর। কেন তাকে ভালো না বেশি বিদেশি মেয়েটাকে ভালোবাসতে গেল? যা শোনা হইতে কয়েক ফোঁটা নেত্রবাড়ি দেখা দিলে সে সন্তর্পণে মুছে ফেলে লোকটার অগোচরে। তবে মাহির তা ঠিকই দেখে ফেলেছে। আর চোখে সে এতক্ষণ তাকেই পর্যবেক্ষণ করছিল। মাহিরের কষ্ট হয়, এই বাচ্চা মেয়েটা তার জন্য কষ্ট পাচ্ছে ভেবে। কিন্তু মেয়েটা যা চায় তা জীবনেও সম্ভব নয়। আচ্ছা, তার জীবন যদি মিলি না থাকতো, তবে কি এই বিষয়ে ভেবে দেখতো? হঠাৎ তার অন্তরের এক কোণের গহীনে থাকা সত্তা চিৎকার করে বলল, না, কখনোই না। সে শুধু তার অর্ধাঙ্গিনী মিলিকেই চায়। ইহকাল বলো পরকাল বলো, সব কালেই তার মিলিকে চায়। মাহিরের গাড়ি এসে থেমেছে একটা আইসক্রিম পার্লারের সামনে। সেদিকে বসার কোনো খেয়াল নেই, সে আছে তার ভাবনায় ডুবে। হঠাৎ মাহিরের জায়গায় তার ভাবনার ছেদ ঘটে। নড়েচড়ে বসে মেয়েটা। অতঃপর বাড়ির দিকে তাকালে আপনা আপনি তার ভ্রুজোগাড় কুঁচকে যায়। আজ খুব গরম লাগছে, গলাটাও শুকিয়ে কেমন যেন কাট কাট অবস্থা। তাই ভাবলাম আইসক্রিম খাওয়াই যায়। মৃদু হেসে বলে মাহির। অতঃপর গাড়ি থেকে নেমে পড়ে। এ কি বুশুরানি, বুশরা, বসে আছো যে? এসো তাড়াতাড়ি। মাহির ভাই, আমার ভালো লাগছে না, আমি গাড়িতে বসি, আপনি বরং খেয়ে আসুন। বসার কথা শুনে মাহির ভারী আওয়াজে বলে। ভালো না লাগলেও খেতে হবে, এসো। মাহিরের ভারী আওয়াজে মৃদু কেঁপে ওঠে মেয়েটা। অতঃপর সুরসুর করে গাড়ি থেকে নেমে মাহিরের পেছন পেছন হাঁটতে থাকে। সামনাসামনি মুখ করে বসাতে তারা। তাদের সামনে রয়েছে নানা পদের আইসক্রিম, তবে বসার হাতে ধরা চকলেট ফ্লেভার। এখনো পর্যন্ত খেতে শুরু করেনি সে। তার এখন এইভাবে মাহিরের সাথে একসাথে বসে খেতে অস্বস্তি লাগছে, যেখানে লোকটা তার নয়, তাকে নয়, বরং অন্য কাউকে ভালোবাসে। নীরবতা ভেঙে হঠাৎ মাহির বসরার দিকে একটা প্রশ্ন ছুড়ল। আচ্ছা বুশরা, মিলিকে তোমার কেমন লাগে? মাহিরের করা প্রশ্নের উত্তর হিসেবে বসরার বলতে ইচ্ছে করলো, মিলিকে তার অসহ্য লাগে। এতটাই অসহ্য লাগে যেটা মিলি নেমে মেয়েটাকে সে খুন করতে ফেলবে। তবে চোখ মুখ শক্ত করে মুখে বলল, ভালো। বসরার মুখে আর বলার ভঙ্গি দেখে মনে মনে খুব হাসি পায় মাহিরে। তবে মনের হাসি চাপা দিয়ে বলে, জানো বুশরা, মিলি যখন 7 দিনের কচি বাচ্চা, তখন আমার বাবা ওকে কোলে নিয়ে বলেছিল তাকে ছেলের বউ করবে, মানে আমার সাথে বিয়ে দিবে। মাহিরের কথা শুনে স্তব্ধ হয়ে যায় মেয়েটা। অস্পষ্ট স্বরে বলে, তার মানে মিলিয়াপি মাহির ভাইয়ের বাগদত্তা। বুসরার অবাক হওয়া দেখে মুচকি হাসে মাহির। অতঃপর আবারও বলতে শুরু করে, তখন ছোট থাকলেও জানতাম মিলির সাথে আমার বিয়ে হবে। তবে সেদিকে পাত্তা দিতাম না, কারণ আমি জানতাম আমার জিনিস আমারই থাকবে। এর মধ্যে মিলি যখন ক্লাস 9-এ পড়ে, তখন তারা সপরিবারে আমাদের বাড়িতে আসে। আর তখন থেকেই সে আমাকে জানায় সে আমাকে ভালোবাসে। সেদিন খুব রাগ হয়েছিল তার প্রতি। এইটুকু বয়সে পড়াশোনা বাদ দিয়ে মাথায় খালি প্রেম প্রীতি ঘুরে দেখো, সজোরে একটা চর বসিয়ে দিয়েছিলাম তার বাগালে সোজাসুজি, আর মুখে বলেছিলাম আমার থেকে দূরে থাকবি। এটুকু বলে থেমে যায় মাহির। অতঃপর বসরার দিকে এক নজর বুলিয়ে নেয়। দেখে মেয়েটা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মাহির থেমে গেলে বসরা একটা ঠোক গিলে বলে, তারপর? বরাবরই খুব বাধ্য মেয়ে, তাকে যা বলা হবে সে তাই করবে, হোক তাতে তার কষ্ট। তারপর থেকে তারা যখনই আমাদের বাড়িতে আসতো, সে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলতো। আমি নিজে থেকে কথা বলতে গেলে এড়িয়ে চলতে।
তখনই বুঝেছিলাম মেয়েটার রাগ কম, অভিমান বেশি। এভাবে বেশ কিছু বছর চলার পর আমার মামি মানে মিলার মা একটু বেশি অসুস্থ হয়ে পড়ে। ওনার শেষ ইচ্ছে ছিল আমাদের বিয়েটা দেখে যাওয়া। তাই হলো, মিলির সপরিবারের সেবাই খান ম্যানশনে উপস্থিত হলেন আর আমার আর মিলির বিয়েটা দিয়েই দিলেন। তার মানে আপনি বিবাহিত আর মিলি আপি আপনার স্ত্রী? 4 বছর আগে মিলির 18 বছর ছিল। তখন আমাদের রেজিস্ট্রি, সামাজিক দুইভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে। তাহলে সেদিন কেন বলেননি, যেদিন মিলি আপিকে প্রথম আমাদের বাড়ি নিয়ে এসেছিলেন? বুসরার প্রশ্ন শুনে মুচকি আসে মাহির, অতঃপর উত্তর দেয়। ওটা মিলির শর্ত ছিল। সে আমার উপর বেশি অভিমান করেছিল কি না, বিয়ের পরেও তো তাকে আমি নিজের কাছে রাখিনি। জোর করে তাকে ইউএসএ পাঠিয়ে দিয়েছিলাম। মিলি চেয়েছিল যে আমার সাথে থেকে এখানে নিজে পড়াশোনা চালিয়ে যাবে, কিন্তু আমি কিংবা মামা আমরা কেউই তা চাইনি। মাত্র কিছু বছরের ব্যাপার। তারপর সে তার পড়াশোনা সম্পূর্ণ করে একেবারে আমার কাছে চলে আসবে। কিন্তু না, উল্টো মেয়েটা আমাকে ভুল বুঝলো। তাকে নাকি আমি সহ্য করতে পারি না। তখন তার মা মৃত্যুর খুব নিকটে ছিল বলে বিয়েটা না করতে পারিনি, ব্লা ব্লা। কিন্তু মেয়েটা আজও জানে না তাকে আমি তার আগে থেকেই ভালোবাসি। মাহির ভাই, মিলি আপির মা কি তখনও বেঁচে ছিলেন? না, আমাদের বিয়ের 3 দিন পর মারা যান। মাহির ভাই, আপনি কি করে এমনটা করতে পারলেন সদ্য মা হারা আপিটার সাথে? বুসরা, তখন আমি পরিস্থিতির শিকার ছিলাম। আমি চাইনি কোনোদিন মিলির এটা মনে হোক আমরা কিংবা আমার বোনের জন্য তার কেরিয়ার নষ্ট হয়েছে। তখন আমিও ভালো ছিলাম না। বাবার মৃত্যু এবং আমার কলিজার মুখের কথা হারিয়ে ফেলাতে ডিপ্রেশনে থাকতাম সবসময়। বাবা দাদা দাদির একমাত্র সন্তান হওয়ার ফলে বাবার অকাল মৃত্যু দাদিজান সহ্য করতে পারলেও দাদাজান পারেনি। বাবার মৃত্যুর শোকে কাতর ছিলেন। আমার বিয়ের 3 মাস আগে স্ট্রোক করে মারা যান তিনি। সব মিলিয়ে একদম ভালো ছিলাম না। এক দাদিমা ছাড়া এখানে আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমার শক্তি ছিল আমার দাদিজান, আর আমার বুদ্ধি আমার মামা। মুহূর্তেই মাহিরের চোখের কোণে জল জমে যায়। মাহির ভাই, আপনার দাদি নেই, চলে গেছে 1 বছর আগে, আমাদের 2 ভাই বোনকে ফাঁকি দিয়ে। সময় যাচ্ছে জলের মতো। ব্যস্ত শহরে সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। এইভাবে কেটে গেছে আরও 1.5 মাস। মিলির ড্যাডি ফিরে গেছে সেদিন সন্ধ্যায় ফ্ল্যাটে। ওনার পরপরই ফিরে গেছে শুভ। তার সাথে মাঝে মাঝে মীরার কথা হয় মেসেজে, কিন্তু সেটা তুর্যের অজান্তে। শুভ মীরার মাঝে বন্ধুত্ব ব্যতীত কোনো সম্পর্ক নেই। সেদিনের পর থেকে বুসরা একেবারে স্বাভাবিক আচরণ করেছে সবার সাথে, কিন্তু বন্ধ করে একলা ফেলে শুধুই দীর্ঘশ্বাস। তবে মেয়েটা বাস্তবতা মানে পরিস্থিতি সামলে থাকতে, তাই তো শুভর বোনকে ছেড়ে যেতে পেরেছে। মাহির মিলি চুটিয়ে সংসার করছে, সেই সঙ্গে আছে তাদের খুনসুটি। কেবল স্বাভাবিক হতে পারেনি মীরা। মেয়েটা কেমন দোটানার মধ্যে রয়েছে। আসলে সে বুঝতে পারে না তুর্য কি চায়। আর বেশি দিন দেরি নেই, কয়টা দিন মাত্র। তারপর দুজন দুজনের পথে। আচ্ছা, তুর্যকে ডিভোর্স না দিলে কি লোকটা খুব বেশি রাগ করবে? তাতে কি, সে তো কিছুই দিবে না।
তুর্য তাকে ডিভোর্স দিক তাতে তার চায় আসে না, কিন্তু সে নিজে দিবে না, কখনো না। মীরার ভাবনার মাঝে তার ফোনটা টুং করে আওয়াজ তুললো। ফোনটা হাতে নিয়ে দেখলো শুভর টেক্সট এসেছে, কিন্তু সেটা ওপেন করলো না সে। তার মন মেজাজ কতটাও ভালো নাই। কি হয়েছে, সমস্যা কি? এত রাতে একজন বিবাহিত পুরুষকে কল করিস কোন আক্কেলে? শালা দেখছিস যে ফোন উঠাচ্ছি না, তবুও আবারও কভার করা লাগে। রাগে গজগজ করতে করতে বলে মাহির। সারাদিন কাজের ব্যস্ততার পর রাতে কেবলই বউকে কাছে টেনেছে, কিন্তু না, সেটা তার প্রাণপ্রিয় বন্ধু সহ্য হয়নি। তাকে তো এখনই কল দিতে হবে। এমন বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না, ভাবে মাহির। আহা, এত রাখছিস কেন? আর হ্যাঁ, আমি তো শালা না, বরং তুই আমার সম্বন্ধে, সো সেটা মাথায় রাখিস। ফালতু না বুকে কল কেন করেছিস সেটা আগে বল। এখন রেগে আছে মাহির। এই মুহূর্তে তুর্যকে সামনে পেলে না কয়েকটা কিল খুশি অবশ্যই দিত ছেলেটা। কোনো রকম বনিতা ছাড়া তুর্য বলল, সিক্রেট এটা। থ্যাঙ্কস। কেন? বলে তুর্য। তুর্যের এহেন কথায় মুচকে আসে মাহির। তার এতক্ষণের একটা আছানা কোথায় চলে গেল সেটাই ভাবছে মিলি। সেতক্ষণ মাহিরকে দেখছিল আর মিটিমিটি হাসছিল। লোকটা তার কাছে আসলে কেমন অস্থির হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ তুর্যের সাথে কথা বলে মাহির। ততক্ষণ মিলি অন্য পাশে ফিরে ঘুমের দেশে বাড়ি জমিয়েছে। মাহির ফোন রেখে মিলির দিকে তাকিয়ে রেখে তার প্রিয়তমা স্ত্রী গভীর ঘুমে মগ্ন। এই মেয়ের এত ঘুম আসে কোত্থেকে আল্লাহ মালুম। অগত্যা সেও স্ত্রীকে টেনে বুকে জড়িয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করে, কিন্তু না, তার চোখে এখন ঘুমের জিনিসটা কিছুতেই ধরা দিবে না। তাই সে বাধ্য হয়ে মিলিকে ডাকতে থাকে। এই মেয়ে উঠো বলছি। এইটুকুর মধ্যে কারো ঘুম আসে? মাহির, আমি এখন ঘুমোবো। আমার ঘুম পেয়েছে ভীষণ, তুমিও ঘুমো। এসো, আমি ঘুম পাড়িয়ে দিই। বলেই মিলি চোখ বোঝা অবস্থাতেই মাহিরের বুক থেকে নেমে বালিশে মাথা রেখে দুহাত দিয়ে প্রসারিত করে। আহা, কি নিদারুণ আহ্বান! এমন সুন্দর আহ্বান কোনো স্বামী নাচও করার সাধ্য নেই। নেই তো মাহিরও পারল না। এগিয়ে দিল, নিজের মাথা রাখলো আপন নারীটির বক্ষস্থলে। এ কি, তার তো ঘুম আসছে না, বরং তার চিত্ত আরও চঞ্চল হয়ে উঠেছে। সমস্ত কায়া তার মিশে যেতে চাইছে তার প্রিয় খামিনীর সাথে। অগত্যা সে তার আপন নারীটির শ্রবণেন্দ্রিয় থেকে ফিসফিস করে বলল, কিছু না করে সুন্দরী বউয়ের বুকে মাথা রেখে ঘুম দেওয়া, সেটা আমার সাথে যায় না জান। বলেই মিলির অধর জোগালে তার অধর ডুবিয়ে দিল। আচমকা এমন আমাদের ঘুম ছুটে যায় মিলির, তাই বাধ্য এসেও মায়ের সাথে সঙ্গ দিতে লাগে। একটা নামি দামি রেস্তোরাঁতে বসে আছে মারিয়া, ঠোঁটে তার ব্যগ্র হাসি, আর তার সামনে বসে আছে সবুজ নামের একটা ছেলে। মারিয়া ছেলেটার সামনে বেশ মোটা অঙ্কের একটা টাকার বান্ডিল এগিয়ে দিয়ে বলে। শেষে কথাটা বলে সবুজ নামের ছেলেটার উদ্দেশ্যে বলে মারিয়া। গতকাল থেকে মারিয়ার সারা শরীর রাগের চোটে রিরি করছে। সূর্যের বলা প্রত্যেকটা কথা ছিল গায়ে আগুন ধরানোর মতো। তো মিস্টার গ্রিন, ওই বোবা মেয়েটার বায়োডাটা একে একে পেশ করো। ম্যাম, মেয়েটার নাম মীরা আহমেদ খান, খান ইন্ডাস্ট্রির অর্ধেক মালিকানা। বর্তমান সে ডাক্তার তুর্য চৌধুরীর ওয়াইফ। 2.5 মাস হয়েছে তাদের বিয়ে হয়েছে। মেয়েটার মা মেয়েটাকে জন্ম দিতে গিয়ে মারা যান, ফলে সে বাবা, দাদা, দাদি এবং তার বড় ভাইয়ের কাছে মানুষ হন। 13 বছর বয়সে মেয়েটা তার বাবার সাথে লং ড্রাইভে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যেতে না যেতে রাস্তার ওপারে একটা আইসক্রিম পার্লার দেখে মেয়েটা বায়না ধরে খাওয়ার জন্য। মেয়েটার বাবা তাকে গাড়িতে বসতে বলে নিজে আইসক্রিম আনতে গেল। তার কিছুক্ষণ বাদে মেয়েটা অধৈর্য হয়ে গাড়ি থেকে নেমে পড়ে। অতঃপর এদিক ওদিক করতে করতে গিয়ে রাস্তার মাঝখানে চলে যায়, আর তা দূর থেকে দেখতে পান রাস্তার ওপারে হাত ভর্তি আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির বাবা। মেয়েকে রাস্তার মাঝখানে চলে আসতে দেখে কোনো কিছুর তোয়াক্কা না করে দ্রুত রাস্তার পার হতে যান তিনি। আর সেই সময় মাল ভর্তি একটা ট্রাক এসে বিকট শব্দে ওনাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর সেই সময় জোরে একটা চিৎকার শোনা যায়। বাপি! সেটা ছিল মেয়েটির জীবনের শেষ চিৎকার। সেদিনের পর থেকে সে চঞ্চল গুছের মেয়েটা একেবারে নিশ্চুপ হয়ে যায়। শেষ হয়ে যায় তার সমস্ত বলি।
অনেক চেষ্টা করেছে তার ভাই সবকিছু আগের নিয়ে ঠিক করতে, তবে পারেনি। সেই সময় মেয়েটা তার আশেপাশে কাউকে সহ্য করতে পারতো না। কাছে গেলেই পাগলামি শুরু করে দিত, নিজেকে আঘাত করতেও দ্বিধাবোধ করতো না। একদিন তো নিজের গালের এক পাশ দিয়ে ছুরি চালিয়ে দিয়েছিল। মেয়েটা এখন একাদশ শ্রেণীতে পড়ে, পড়াশোনায় দারুণ মেধাবী। তার ভাই মাহির। ওয়েট ওয়েট, কি বললে মাহির? ইয়েস ম্যাম। ও গড, এই জন্যই বলি ঘটনা কেমন জানা জানা লাগছে। বোবাটা আর কেউ নয়, শেষ পর্যন্ত মাহিরের বোন বেরোলো। আচ্ছা, তুমি এখন যেতে পারো। শেষের কথাটা সবুজ নামের ছেলেটি উদ্দেশ্য করে বলল মারিয়াকে। গতকাল থেকে মারিয়ার সারা শরীর রাগে চোটে রিডি করছে। তুজ্জের বলা প্রত্যেকটা কথা ছিল গায়ে আগুন ধরানোর মতো। ফ্ল্যাশব্যাক। লাঞ্চ টাইমে নিজের কেবিনে বসে লাঞ্চ করছে তুর্য। এমন সময় দরজা ঠেলে প্রবেশ করে মারিয়া। তাকে দেখে তুর্য সামান্য অবাক হলেও মুখে কিছু বলে না। সে খাওয়া শেষ করে তার মতো। তা দেখে মারিয়ার মাথা নষ্ট হওয়ার উপক্রম। তবুও সে তার রাগকে যথাযথ কন্ট্রোলে রাখার চেষ্টা করে, নতুবা দেখা যাবে সেদিনকার মতো আজও তাকে দারোয়ান দিয়ে তাড়িয়ে দিল। তুর্য তার খাওয়া সম্পন্ন করে তার সামনে এসে দাঁড়ায়। অতঃপর পকেটে দুহাত ঢুকিয়ে বিরক্তির সহিত বলে, কি সমস্যা? সেদিন তো তোমার সব কিছু সব জানিয়ে দিলাম, তবে আবার কেন এসেছো? আর কতবার বলবো যে তোমার জন্য আমার মনে এক ফোঁটা ফিলিংস নেই? উপস, আছে, তা কেবলই ঘৃণা। সূর্য, ওই বোবা মেয়েটার জন্য তুমি আমার সাথে অমন করছো না, যাতে আমি তোমার লাইফে আর ফিরে না আসি। সূর্য, বোঝার চেষ্টা করো। আই রিয়েলি লাভ ইউ ভেরি মাচ। কান্নাজড়িত কণ্ঠে বলে মারিয়া। হুস, তুমি কাকে বোবা মেয়ে বলছো? হ্যাঁ, শি ইজ মাই ওয়াইফ, মিসেস তুর্য চৌধুরী। তার নামে কথা বলতে গেলে অন্তত 10 বার ভাববে। আর কি বললে? ভালোবাসা? ভালোবাসা মাই ফুড। যে মেয়ে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তাকে ধোকা দিয়ে নিজ ইচ্ছায় বিয়ের আগে ভার্জিনিটি নষ্ট করে, সে মেয়ে কখনো তুর্য চৌধুরীকে ভালোবাসতে পারে না। বাই দ্য ওয়ে, আমার জন্য আমার স্ত্রী যথেষ্ট, অন্য কোনো নর্দমার কিটের প্রয়োজন নেই। রাগী অপমানে চোখে পানি চলে এসেছে মেয়েটার। তাই আর দাঁড়িয়ে না থেকে দরজা ঠেলে বাহিরে বেরিয়ে আসে। সে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছে তুর্যকে ধোকা দিয়ে। অল্প বয়সে তুর্যের ভালোবাসা বুঝতে পারেনি সে। তুর্য তার থেকে এত ডিস্টেন্স চলাফেরা করা তাকে অতিষ্ঠ করে দিত। তাই মেয়েটা তুর্য থাকা সত্ত্বেও অন্যান্য ছেলেদের সাথে রিলেশনে জড়াতো। শুধু তাই নয়, তাদের সাথে বিছানাতে যেতেও দ্বিধাবোধ করেনি সে। তবে সে এখন বুঝে গেছে কোনটা ভালোবাসা আর কোনটা শারীরিক চাহিদা। এখন তার প্রকৃত ভালোবাসা চায়। তাই তো সে সুদূর বিদেশ থেকে ছুটে এসেছে তার তুর্যর কাছে। কিন্তু তুর্যর প্রত্যাখ্যান সে কিছুতেই মেনে নিতে পারছে না। হিংস্র বাঘিনীর মতো ছটপট করছে তার অন্তর। ফ্ল্যাশব্যাক এন্ড। সূর্য চৌধুরী, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো না? আমার ভার্জিনিটি নিয়ে প্রশ্ন তুলেছো তো? উফ, জান, আমার লোকেরা তোমার বউয়ের এমন হাল করবে না যা তুমি কল্পনাও করতে পারবে না। ড্রয়িং রুমে থমথমে মুখ নিয়ে বসে আছে চৌধুরী পরিবারের সকলে। কারো মুখে হাসির ছিটে ফোটাও নেই। সোফার এক কোণে জড়সড়ো হয়ে বসে আছে তুহিন। তার পাশে সোফার উপরে দাঁড়িয়ে পাপার গলা জড়িয়ে ধরে ভ্যাভ্যা করে কেঁদে চলেছে তানহা। তাকে কেউ থামাতে পারছে না। তুহিন তার রাজকন্যাকে আদুরে গলায় থামাতে গেলে উল্টো তার কান্নার গতি আরো বেড়ে যাচ্ছে। না পেরে সে এবার তুলির দিকে তাকালো, কিন্তু না, বউ তার পাত্তা দিল না। মুখ ঘুরিয়ে রাখলো অন্য পাশে। তুলির দু চোখে আটকে রাখা কান্নাগুলো উপচে আসতে চাইছে। একটু আগে সকলের সামনে তুহিন তাকে জোরে ধমক দিয়েছে কান্না করছিল বলে, এবং শান্তি চৌধুরী ও বুসরাকেও কড়া করে না করে দিয়েছে যাতে তারা কান্না না করে। সবার মতো মীরাও তাদের থেকে সামান্য দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে নীরবে। তা কারো চোখে না পড়লেও তুর্যর চোখ এড়ায় না। সে আর চোখে ঘন ঘন পরখ করতে থাকে মেয়েটাকে। অনেকক্ষণ পর জাহিদ চৌধুরী নিজের মুখ খুললেন। তুহিন বেটা, আজ কি হতে পারতো বুঝতে পারছো তুমি? আল্লাহ না করুক যদি কিছু হয়ে যেত তোমার,
আর তোমাকে বলছি না যেখানেই যাবে ড্রাইভারকে সঙ্গে নেবে। তুমি অতটা রাস্তায় এই কাজ কেন ড্রাইভ করতে গেলে? ড্রাইভার অসুস্থ হয়ে পড়েছে, তুমি তাকে বাড়ি পৌঁছে দিয়েছো, ভালো কথা। তাই বলে বিষয়টা আমাকে জানাবে না? ড্যাড, আমার কিছুই হয়নি, আই এম টোটালি ফাইন। তুহিন নিজের হাত পা সামান্য মেলে বলে, জাহিদ চৌধুরী একাধিক ফ্যাক্টরি আছে, সেগুলোর মধ্যে শহরের বাইরে যেটা অবস্থিত সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে জাহিদ চৌধুরী ওনার বড় ছেলেকে সেখানে পাঠান। কিন্তু তুহিনের ড্রাইভার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তুহিন তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে একাই চলে যায় সেখানে। ওখানে একদিন থেকে সমস্ত কিছু ঠিকঠাক করে তবে বাড়ি ফিরে, কিন্তু বিপত্তি ঘটে মাঝ রাস্তায়। সেখানে একটা ছোট প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়। সম্ভবত কারটা যে ড্রাইভ করছিল সে ড্রাঙ্ক ছিল। ভাগ্য সহায় ছিল বিধায় তুহিনের বেশি কিছু হয়নি, কিন্তু বেপরোয়া সেই ড্রাঙ্ক ব্যক্তি এখন হসপিটাল আইসিইউতে ভর্তি। ভাইয়া, তোমার এখন রেস্টের প্রয়োজন, চলো তোমায় উপরে দিয়ে আসি। আর ভাবি, তুমি আমার প্রিন্সকে নিয়ে এসো। বসা থেকে উঠে ভাইয়ের পাশে দাঁড়িয়ে তানহার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলে তুজ্জ। ঘড়িতে এখন 10:37। তুজ্জ ডিনার সেরে বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। তার সমস্ত ধ্যান ল্যাপটপের স্ক্রিনে, হাত চলছে অনবরত। দেখে বোঝা যাচ্ছে সে এখন বেজায় ব্যস্ত। পরনে তার কালো রঙের হাফহাতা টি শার্ট ও ট্রাউজার। কালো রঙে কতই না মানাচ্ছে লোকটাকে। তাকে যে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে সেই দিকে তার কোনো হুঁশ নেই। বারান্দার আলো নিভিয়ে ফ্লোরে বসে দুগালে হাত দিয়ে এক মনে তুর্যকে দেখে চলেছে মীরা। বেশ কিছুক্ষণ পরে তুর্য ল্যাপটপ বন্ধ করে সেটা যথা জায়গায় রেখে বারান্দার দিকে পা বাড়ায়। তা দেখে মীরা হন্তদন্ত হয়ে বসা থেকে উঠে পড়ে। অতঃপর বারান্দায় একপাশে রাখা সোফাতে বসে পড়ে। মীরার হার্টবিট দ্রুত চলছে। এখন তার মনে একটাই প্রশ্ন জাগছে, আর তা হলো লোকটা তাকে দেখে নেয়নি তো কেলেঙ্কারি হয়ে যাবে। লোকটা যে পরিমাণ ঠোঁট কাটার স্বভাবের, যথাসাধ্য সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বারান্দায় এসে তুর্য সবার আগে লাইট জ্বালালো। দেখে মীরা সোফার উপরে জড়সড় হয়ে বসে আছে। সেও গিয়ে তার পাশে বসে পড়ে। অতঃপর কাউকে উদ্দেশ্য ছাড়াই বলে, উফ, মাথাটা পুরো ধরেই গেছে, এক কাপ কফি হলে রিল্যাক্স হওয়া যেত। তুর্যর কথা শেষ হওয়া মাত্র তৎক্ষণাৎ মীরা উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে চলে যায় সেখান থেকে। মেয়েটা চলে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে তুর্য। সে জানে মীরা এখন কোথায় যেতে পারে। মেয়েটার উপস্থিতিতে তার চিত্ত চনমনে হয়। অজানা সুখেরা এসে ছুঁয়ে ছুঁয়ে দেয় তার সমস্ত সত্তাকে। বেশ কিছুক্ষণ পর মীরা হাতে এক কাপ কফি মগ নিয়ে উপস্থিত হয় বারান্দায়। দেখে তুর্য মনোযোগ সহকারে ফেসবুক স্ক্রল করছে। সে আর একটু তার কাছে এগিয়ে গিয়ে হাতে থাকা কফি মগটা তুর্যর দিকে বাড়িয়ে দেয়। তা দেখে তুর্য অল্প অবাক হওয়ার ভান করে বলে, ও, তার মানে তুমি তখন আমার জন্য কফি আনতে গেছিলে, রাইট? বিনিময়ে একটু হেসে তুর্যর হাতে মগটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসতে নিলে তুর্য তার একটা হাত চেপে ধরে। অতঃপর চোখের ইশারায় তার পাশে বসতে বলে, যেখানে মীরা আগে বসেছিল। প্রচুর অস্বস্তি বোধ করতে থাকে মীরা এভাবে নিজে থেকে লোকটার পাশে বসতে। মীরাকে এভাবে কাচামুচু করতে দেখে মুচকি হাসে তুর্য। ইদানিং সে প্রায় হাসে এভাবে, যেটা তাকে রিজু কদিন আগেই নোটিস করেছিল। হয়তো আরো কিছু বলতো ছেলেটা, কিন্তু তুর্য তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। আর চোখে তুর্য মীরাকে দেখে নিল আর একবার। তার বেশ লাগছে মেয়েটাকে এমন করতে দেখে। তাই ভাবলো তাকে আর একটু লজ্জা দেওয়া যাক। যেই ভাবো সেই কাজ। তুর্য গলাটা হালকা করে ঝেড়ে নেয়। তা দেখে চোখ তুলে তাকায় মীরা। অতঃপর লোকটাকে একবার দেখে নিয়ে আবারও মাথা নিচু করে। এতে তো বেশ অনেকটা কফি আছে,
তুমি চাইলে আমরা এটা শেয়ার করে খেতে পারি। তুর্যের এহেন কথা মীরা যেন 7 আসমানের উপর থেকে ধপ করে নিচে পড়ল। তার অবস্থা এমন। বলে কি এই লোক, যে কিনা সামান্য বেড শেয়ার করতে পারে না, সে কিনা কফি শেয়ার করে খাওয়ার কথা বলছে, আবার কিনা কফি মগ একটা। স্থির দৃষ্টিতে অবাক হয়ে তুর্যের দিকে তাকিয়ে আছে মীরা। তা দেখে হো হো করে হেসে ওঠে তুর্য। অতঃপর হাসি থামিয়ে বলে, ওকে, খেতে হবে না। তবুও তুমি আমাদেরকে এভাবে তাকিয়ে থেকো না, ভয় লাগে তো। শেষের কথাটা অতিমাত্রায় আহ্লাদী হয়ে বলে তুর্য। তুর্যের হাসি মুখটা অনেক বেশি ভালো লাগছে মীরার কাছে। সে তো এই প্রথম লোকটাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখলো। অসম্ভব সুন্দর সেই হাসি। আচ্ছা, ছেলেদের হাসিও বুঝি এমন সুন্দর হয়? কই কাকে কই কালে কালে এই কবিতা তো কোনো ছেলের হাসি সৌন্দর্যের বর্ণনা করেনি। তাতে কি, সে করবে তার সূর্যর জাদি ছড়া হাসি। মীরার ভাবনার মাঝে তুর্যর ফোনে ফোন কল ঢুকলো। তুর্য উঠে গেল না, বরং সেখান বসেই কলটা রিসিভ করলো। হ্যাঁ মিস্টার শর্মা, বলুন। সব ঠিকঠাক তো? অন্য পাশে 3 মাস হতে তো আর দেরি নেই। হ্যাঁ, আর কটা দিন বাকি। অন্য পাশে কোনো সমস্যা হবে না, ও বিষয়ে আগে কথা বলে নিয়েছি, সেই শুরুতেই। ফোনের অন্য পাশে ব্যক্তিটিকে এবং তিনি কি বললেন তা কিছুই শুনতে পেল না মীরা। তবে সে নিজের মতো বুঝে নিল। তুর্য ফোনের অন্য পাশের ব্যক্তির সাথে তাদের ডিভোর্সের প্রসঙ্গে কথা বলল। মীরার পক্ষে এখানে দাঁড়ানো এবার অসম্ভব হয়ে গেল। তুর্য হাসি মুখে মীরার দিকে ফিরে সোজা হয়ে বসে কিছু বলতে নেবে, তার আগেই সে কোনো কিছু তোয়াক্কা না করে আচমকা উঠে দাঁড়িয়ে এক ছুটে পালালো সেখান থেকে। এদিকে মীরার হঠাৎ এহেন আচরণে বেকুব বনে যায় তুর্য। একটা পাতলা চাদর মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়েছে মেয়েটা। অন্যদিকে মেয়েটা যে কতবার নড়ে চড়ে উঠে তা দেখার বাইরে, কিন্তু আজ একদম নিশ্চুপ হয়ে পড়ে রয়েছে। কথায় আছে না, অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। মীরার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। কোনো মেয়েই চায় না স্বেচ্ছায় ডিভোর্স তকমাটা নিজের সঙ্গে জড়াতে। তবে মীরার ক্ষেত্রেও বা আলাদা কেন হবে? সেও তো একটা মেয়ে, সেও পারছে না। কি করে পারবে? সে যে লোকটাকে ভালোবাসে। হয়তো কোনোদিনও তার সামনাসামনি প্রকাশ করার সুযোগ পাবে না, তবুও তাকে জানাবে। হ্যাঁ, মীরা ডিসাইড করে ফেলেছে তার অন্তরে তুর্য চৌধুরীর জন্য যে গভীর প্রণয় আছে তা লোকটাকে জানাবে। গত 4 দিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না মীরার। সে যতই উপরে সবাইকে সুস্থ স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, তুর্য ঠিকই তা ধরে ফেলেছে। একজন ডাক্তারের চোখে ফাঁকি দেওয়া সেটা সম্ভব নয়। তার উপরে আজকাল তুর্যের এক্সট্রা নজর, সেটা আর চোখেই হোক না কেন। বোনের অসুস্থতার খবর পেয়ে মাহির মিলিকে নিয়ে ছুটে এসেছে চৌধুরী ভিলায়। মাহির এসে থেকে বোনকে বুকে জড়িয়ে বসে আছে। তার কলিজার সামান্য অসুস্থতায় সে পাগল প্রায়। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে মাহিরের। সেদিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিল মিলি। মাহিরের মনে হলো তার কলিজার টুকরোটা কান্না করেছে। তৎক্ষণাৎ সে বোনের মুখটা 2 হাতে মধ্যে ভরে পরখ করে। না, সেদিনের মতো কোনো দাগ নেই। তবে তার কলিজাটা কেন কাঁদছে? মাহির গম্ভীর স্বরে মীরাকে ডাকে। মীরা। ভাইয়ার এহেন গম্ভীর্যপূর্ণ আওয়াজ শুনে ভয় পেয়ে যায় মেয়েটা। তবুও কিছুটা সাহস সঞ্চিত করে তাকায় তার মুখের দিকে। সত্যি করে বলবি, তুর্য কিছু বলেছে তোকে? শুধু একবার হ্যাঁ বল, তারপর তাকে দেখে নিচ্ছি আমি। ঠিক করে হেসে ফেলে মীরা ভাইয়ার কথার ধরন দিকে। অথবা দুদিকে মাথা নাড়িয়ে না জানায়। আবারও তার 2 চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে। তা দেখে অস্থির হয়ে যায় মাহির। এই মীরা, কি হয়েছে বোন আমার? ভাইয়াকে বলবি না?
খুব কি বেশি কষ্ট হচ্ছে আমার পুচকুটার? মাহির শেষ কথাতে উপর নিচ মাথা নাড়ে মীরা, যার উত্তর হ্যাঁ, তার কষ্ট হচ্ছে। বুকের বাঁ পাশটায় ভীষণ ব্যথা করছে। ইদানিং এমন হচ্ছে। সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে তুচ্ছ। সে এতক্ষণ হসপিটালে ছিল, মাহিরকে খবরটা সেই দিয়েছিল, নতুবা মাহির কি করে জানবে বোনের অসুস্থতার কথা, যেখানে তার বোন চাপা স্বভাব প্রকৃতির। এত বড় ডাক্তার হয়ে কি হবে তুর্য, যেখানে আমার একমাত্র কলিজার কষ্ট লাঘব করতে পারলি না? বন্ধুর খোঁজা খেয়েও চুপ থাকে তুর্য। আর কি বা বলবে, মাহি তো ঠিকই বলেছে। সে মেয়েটার জ্বর কমাতে পারলেও মুখের ওই বিশাল মলিনতা কমাতে পারছে না। এক পা করে তুর্য গিয়ে বসলো বেডির এক কোণে। অতঃপর মীরার উদ্দেশ্য বলে, তুমি চাইলে মায়ের সাথে যেতে পারো, কয়েকদিন ওখান থেকে বেরিয়ে আসলে হয়তো তোমার ভালো লাগবে। তুর্যর কথায় মীরা নিচু করে নেয় মাথা। অতঃপর ওভাবেই ডানে বামে মাথা নিড়ে না জানায়। এতে মাহিরের ভ্রুজোড়া কুঁচকে গেল। তুর্যর ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। কেটে গেছে আরো কয়েকটা দিন। এর মধ্যে মীরা একাই তার ভাইয়ের বাড়ি থেকে ঘুরে এসেছে। কদিন থেকে মীরাকে বেশিরভাগ সময় শান্তি চৌধুরীর পিছনে ঘুরতে দেখা যায়। এতে অবশ্য বিরক্ত হচ্ছেন তিনি, আবার মেয়েটাকে কথা শোনাতেও কম করছেন না উনি। তবুও মীরার মধ্যে কোনো রকম পরিবর্তন আনতে পারছেন না। তুর্য সকালবেলায় ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে দেখে তার ব্রাশে টুথপেস্ট লাগানো। কিছুক্ষণের জন্য নিজেকে তার বাচ্চা মনে হলো। অতঃপর ভুরুজোড়া কুচকে বিড়বিড় করে বলল, নিশ্চয়ই মীরার কাজ। কিছুক্ষণ একেবারে সামান্য কোমরে একটা টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বেরোলো তুর্য। এখানে এসেও সে অবাক। বিছানার উপরে প্যান্ট শার্টের সাথে তার আরো প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা আছে। আজকে কি কোনো বিশেষ দিন? কই না তো, আজ তো তার জন্মদিন নয়, তবে এত খাতির কিসের? নিজের মনকে প্রশ্ন করছে তুর্য, তবে কোনো উত্তর মেলে না। বেডের উপরে রাখা শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নেয় তুর্য। আজ তাকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ব্রেকফাস্ট টেবিলে বসে তুর্য খাচ্ছে কম, আর চোখে মেয়েটাকে দেখছে বেশি। আজকে মীরাকে যেন সে নতুনভাবে আবিষ্কার করলো। কেমন যেন বউ ভাব বিরাজমান তার মধ্যে। মীরার মুখে রয়েছে যথেষ্ট পরিমাণে হাসি, কিন্তু তুর্যর কেন জানি মনে হচ্ছে মেয়েটার হাসি সব উপরে উপরে, তবে ভিতরে তার ব্যথায় জর্জরিত। এমন কেন মনে হচ্ছে তা জানা নেই তুর্য। তবে বাড়ি ফিরে সবার আগে মেয়েটার সাথে এ বিষয়ে কথা বলবে সে। উঠে পড়লো তুর্য। অতঃপর সবার উদ্দেশ্যে বলল, আমার খাওয়া শেষ, আমি আসছি। অতঃপর চলে গেল সদর দরজা পেরিয়ে। তবে যাবার পূর্বে মীরার দিকে আর একবার তাকাতে ভোলেনি। মেয়েটা তখন তার দিকেই তাকিয়েছিল। তোমাদের একটা ফালতু কথা আমি শুনবো না। কিভাবে মেয়েটাকে তুলবে সেটাও যদি আমি বলে দিই, তাহলে তোমরা। কথাগুলো শেষ করা মাত্রই হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। আর সেই সময় রুমে প্রবেশ করে মারিয়ার মম। মেয়েকে কোনো কিছু না বলে সোজা ডান গালে পর পর দুটো চর বসিয়ে দেন। আচমকা গালের উপর এভাবে শক্ত দুটো থাপ্পড় পড়ায় সামান্য হেলে পড়ে মারিয়া। নিশ্চিন্তে তার ওই নরম গালে কোনো পুরুষের হাতের চর পড়লে এতক্ষণে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলত। মারিয়া গালে হাত দিয়ে ফুপিয়ে ওঠে, তুমি যে আমার নিজের মেয়ে তা আমার ভাবতেও ঘৃণা লাগছে। আজই আমরা সুইজারল্যান্ড ব্যাক করব। সব কিছু ঠিকঠাক আছে, আমরা এক্ষুনি বেরিব। আর তার আগে তুমি সবটা ঠিক করবে। একটু আগে যাদের এত রাগ দেখাচ্ছিলে, এক্ষুনি তাদের সবাইকে ওই কুকাম করতে মানা করে দিবে, নয়তো তোমাকে সহ তাদের সবাইকে আমি পুলিশে দিব। ভীষণ রেগে বলেন মারিয়ার মম। মারিয়া তার মমের এহেন রূপ দেখে ভয় পেয়ে যায়। সে তার মমকে রাখতে দেখেছে, কিন্তু এতটা পরিমাণ কখনো দেখেনি। ভয়ে ভয়ে বিছানায় পড়ে থাকা ফোনটা হাতে তুলে কল করলো সেই নাম্বারে, যে নাম্বার থেকে একটু আগে তাকে কল করেছিল। মারিয়ার কথা শেষ হওয়া মাত্র এক ঝটকা দিয়ে ফোনটা নিয়ে হন হন করে বেরিয়ে গেলেন তিনি তখন মেয়ের রুমে আসছিলেন। তবে দরজার সামনে আসতে মেয়ে চিৎকার করে বলা প্রতিটা কথা শুনে নেন। মীরা তার শাশুড়ি মায়ের রুমের সামনে চুপটি করে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকবে নাকি না তা নিয়ে দ্বিধায় আছে মেয়েটি।
ওদিকে শান্ত চৌধুরী আলমারিতে কিছু একটা খুঁজে চলেছেন। হঠাৎ ওনার চোখ যায় দরজার দিকে। দেখেন মীরা ইউনিফর্ম পরে বেশ পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে। ওভাবে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসো। শান্ত চৌধুরী বেশ বিরক্তির সাথে কথাটা বললেন। অনুমতি পাওয়ার সাথে সাথে ঝড়ের বেগে ছুটে যায় ওনার সামনে মীরা। অতঃপর ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে দু হাত দিয়ে ঝাপটে ধরে কেঁদে দেয়। শান্তি চৌধুরী স্তব্ধ হয়ে যান মীরার কাণ্ডে। মেয়েটা আচমকা এভাবে হামলে পড়াতে বেশ অনেকটা ভয় পেয়ে যান তিনি। পরক্ষণে যখন দেখলেন মেয়েটা কাঁদছেন তখন ধরেই নিলেন হয়তো মেয়েটা স্কুলে যাবে না বলে এসব বাহানা মাত্র। তাই তিনি একগাদা বিরক্তি নিয়ে বললেন, মন না চাইলেও যেতে হবে না, তবুও এভাবে মরা কান্না জুড়ে দিবে না। যাও, নিজের রুমে যাও, আমাকে বিরক্ত করো না। ছেড়ে দিল মীরা ওনাকে। অতঃপর হাত দিয়ে চোখের পানি মুছে মুচকি এসে চলে গেল সেখান থেকে। এবার যেন হাত ছুঁয়ে বাঁচলেন তিনি। আবারও ওনার মূল্যবান জিনিসটা খোঁজার প্রতি মনোযোগ দিলেন, কিন্তু না, কোথাও খুঁজে মেলাতে পারছেন না। তাই একটু রাগ নিয়ে রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালে পায়ের নিচে পড়ে একটা কাগজের ভাঁজ। রাগে কুচকানো ভুজোড়া আরো কুচকে নিয়ে কাগজটা হাতে তুলে নেন। অতঃপর সেটার ভাঁজ খুলে দেখেন সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, তখনকার জন্য আম সরি। আপনার গা থেকে আমি কেমন মা গন্ধ পাই, তাই আর শেষবারের মতো নিজেকে আটকাতে পারলাম না। তুর্য কেবিনে হসপিটাল থেকে বেরিয়ে নিজের গাড়িতে এসে বসেছে। অতঃপর সে সর্বপ্রথম যে কাজটা করলো তা হলো হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:05। তারপর ড্রাইভারকে কল দিয়ে বলল, আপনাকে আর মীরা স্কুলে আসার দরকার নেই, আমি বাড়ি ফিরছি, ওকে নিয়ে আসবো। তুর্যর কথায় পিঠে ড্রাইভার তাকে জানায়, মীরা ম্যামও আমাকে বারণ করে দিয়েছে, ছুটির পর ম্যাম তার ভাইয়ার বাড়ি যাবেন। এই কথা শোনার পর তুর্য তার ফোনের লাইন কেটে দিয়ে থম মেরে বসে থাকে কিছুক্ষণ। অতঃপর ভাবে, সেই মেয়ে নিজেকে কি ভাবে? ড্রাইভার বাড়ি যাবে অথচ তাকে ভাইয়ের বাড়ি যাবে অথচ তাকে জানানোর প্রয়োজন মনে করলো না। সময় গড়ালো অনেকটা। মিনিটের কাঁটাটা গিয়ে তার জায়গা করলো 5 নম্বরে। তার মানে এখন বাজে 4:25। আর তুর্য গাড়িতে ঠায় বসে আছে এখনো। আর একবার ফোনটা চেক করে নিল তুর্য। না, মীরার কোনো টেক্সট ঢোকেনি। কোথাও একটা সূক্ষ্ম আকাঙ্ক্ষা বিরাজ করছিল তার মনে। মেয়েটি ছুটির পর তাকে টেক্সট করবে, তাকে জানাবে সে এখন ভাইয়ার বাড়ি যাবে, ফিরতে দেরি হবে। আর তুর্য তাকে ঝাড়ি মেরে বলবে 1 ঘন্টার মধ্যে তোমাকে যেন বাড়িতে দেখি। কিন্তু না, এসবের কিছুই হলো না। না মীরা তাকে টেক্সট দিল, আর না সে মেয়েটাকে ঝাড়া মেরে কথাটা বলতে পারলো, যার ফলস্বরূপ হঠাৎ তুর্যের মন পাহাড় সমান অভিমান এসে জমা হলো। বিকালের অপরাহ্ন বেলা শেষ হয়ে গেছে অনেক আগেই। সন্ধে তারাটা তার সৌন্দর্য ছড়াতে ব্যস্ত পশ্চিম আকাশে। সেই দিকে এক মনে চেয়ে আছে তুর্য। যেভাবে 6 কিংবা 7 বছরের বাচ্চারা সেদিকে একভাবে তাকিয়ে মনে মনে নানান গবেষণা করে, যেমন এই তারাটা সকল তারাদের থেকে অমন বড় কেন, আর বাকিরাই বা ওর থেকে এত ছোট কেন, সেভাবেই তুর্য সেই তারা দিকে চেয়ে আছে। হয়তো তার ভাবনা অন্যকে নিয়ে, তবে যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে ওই সন্ধে তারাটার সৌন্দর্য গিলে খাচ্ছে, যে কেউ তাই ভাববে। আচমকা একটা দীর্ঘশ্বাসের সাথে নয়নজোড়া বন্ধ করে নেয় তুর্য। অতঃপর বিড়বিড় করে বলে, সমস্যা একটা ব্যাপার নিয়ে মন খারাপ মানে কি তুর্য? মীরা বাচ্চা একটা মেয়ে, না বলে যেতেই পারে, তাতে কি? এতক্ষণ যাবৎ তুর্য তাদের বাড়ি থেকে 500 মিটার মতো দূরে অবস্থিত পার্কের একটি বেঞ্চে বসেছিল। সে যে দিকটায় ছিল সেদিকটা বেশ নির্জন। তখন বাড়ি ফেরার পথে নিজেকে একটু রিল্যাক্স করার জন্য এখানে বসা। তবে সে নিজের মধ্যে এতটাই মগ্ন ছিল যে কখন মাগরিবের আজান পড়েছে সেটাও তার কানে আসেনি। বেশ অন্ধকার হয়ে আছে চারদিকে। তুর্যর রাগ বা অভিমান
যাই বলা যায় না কেন সেগুলোর আর ছিটে ফোটাও নেই তার মধ্যে। ড্রয়িং রুমে বসে চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত তুর্য মীরা, ব্যথিত চৌধুরী পরিবারের সকলে। বেশ কিছুক্ষণ আগেই ড্রাইভার তাদের জানিয়ে গেছেন মীরা তার ভাইয়ার বাড়িতে, আর সম্ভবত তুর্যের সেখানেই আছে। এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তবে শান্তি চৌধুরী স্বস্তি পাচ্ছেন না। ওনার অস্থির লাগছে, ভীষণ অস্থির। এই অস্থিরতা সেই সকালবেলা যখন থেকে সেই চিরকুটটা পড়েছেন তিনি, তখন থেকে। তিনি মীরাকে ছেলের বউ হিসেবে মানেননি ঠিকই, তবে মেয়েটাকে কোনোভাবে অপছন্দ করতে পারেন না। কেন যেন মনে হচ্ছে মেয়েটা এখানে সবার সাথে থাকলে ভালো লাগতো। হয়তো তিনি তা প্রকাশ করতেন না কারো কাছে, এমনকি নিজের কাছেও না। কিছু হয়েছে তোমার? জাহিদ চৌধুরী শান্তি চৌধুরীর উদ্দেশ্যে প্রশ্ন করেন। কই আমার আবার কি হবে? তবে এমন কেন আছো? একদম নীরব। ড্যাডের সাথে একমত হয়ে বলে তুহিন। সত্যি বলতে আমি বুঝি না তোমরা বাপ ছেলেতে আমাকে কিভাবে দেখতে চাও। কারো সাথে কথা বললে বলবে বুঝে শুনে বলছি না, আমার জন্য সামনের জন কষ্ট পেয়েছে, আর এখন একটু চুপ করে আছি তাতেও তোমাদের সহ্য হচ্ছে না। উঠে দাঁড়িয়ে কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন শান্তি চৌধুরী। কেসটা কি হলো কিছু তো বুঝলাম না। তানার সাথে দুষ্টুমি করা থামিয়ে গালে হাত দিয়ে ভাবুক হয়ে বলে বুসরা। তুহিন তার ডান পাটা টান টান করে সেন্টার টেবিলে উঠিয়ে দেয়। স্বাভাবিকভাবে বুঝতেই তার একটু বেশি কষ্ট হচ্ছে, যাতে কষ্টটা একটু লাঘব হয় তাই এই পদ্ধতি। তুহিন ঠিকঠাক বসে একটা দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর বুসরার মতো করে উত্তর দেয়। তোকে কিছু বুঝতে হবে না, ছোট মানুষ, অত বুঝে কি করবি? যা গিয়ে পড়তে বস। বড় ভাইয়া, তুমি আসলে একটা বদের হাঁটি। কেন যে তোমাকে সবাই ভালোবাসে। তানহাকে কোলে নিয়ে সে কথাগুলো বলে হনহন করে উপরে চলে গেল বুসরা। দিলে তো মেয়েটাকে রাগিয়ে। সামান্য চোখ রাঙিয়ে বলে তুলি। মুচকি হাসে তুহিন। তার বোনটা বড্ড ছেলে মানুষই, রাগাতে বেশ লাগে তার। তুর্য নিজের রুমে এসেছে প্রায় 10 মিনিটের মতো হয়েছে। এর মধ্যে তুলি কফি নিয়ে হাজির হয়েছে তার রুমে। অবশ্য তুর্য উপরে আসার আগে তার ভাবিকে বলে এসেছিল তাকে কড়া করে 1 কাপ কফি দিতে। তুর্য, তোমার কফি রেখে গেলাম। কফিটা টেবিলের উপরে রেখে গলার আওয়াজ সামান্য জোর এনে বলে তুলি। এখন তুর্য ওয়াশরুমে আছে, সেখান থেকে সে বলে, আচ্ছা। ওয়াশরুম থেকে একেবারে শাওয়ার নিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়েছে তুর্য। অন্যদিন হলে সে শুধু কোমরে একটা টাওয়াল জড়িয়ে বের হয়। অবশ্যই এটা তার বিয়ের আগের অভ্যাস, তবে বিয়ের পর থেকে বেশ মজা নিয়ে করে কাজটা। কারণ মীরা তাকে এভাবে দেখলে লজ্জায় লাল নীল সবুজ হয়। তা দেখে মীরার অগোচরে মিটিমিটি হাসে সে। কফি মগটা হাতে নিয়ে সোফায় গিয়ে বাবু হয়ে বসলো তুর্য, যেভাবে মীরা বসে সোফাতে। হঠাৎ তুর্য তার ভ্রুজোড়া কুঁচকে নেয়। অদ্ভুত ব্যাপার হলো সোফা তুর্যর, অথচ সেখান থেকে মীরা গন্ধ আসছে। আবেশে চোখ বুঝে নেয় তুর্য, অতঃপর বিড়বিড় করে বলে, আসলে অদ্ভুত মেয়েটি, তার সাথে পাগলি বেশি, সঙ্গে সিসকাদিনও বটে। আমি কি তাকে খুব করে মিস করছি? মোটেও না, একদমই মিস করছি না। যে আমাকে মিস করে না তাকে আমিও মিস করি না। সারাদিন ব্যস্ততার পরে 1 কাপ কফি কিংবা চাই পারে সমস্ত ক্লান্তি দূর করতে। তুর্যর ক্ষেত্রেও তাই হলো। তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল নিমেষে, কিন্তু মস্তিষ্ক তার হিজিবিজি ভাবনার উকিঝুঁকি দিচ্ছে বারংবার। মন বলছে বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসা যাক, আর মস্তিষ্ক বলছে বন্ধুর বাড়ি তো শ্বশুর বাড়ি, আর সেখানে আছে সেই বিয়াদব মেয়েটা, যে কিনা স্বামীর অনুমতি না নিয়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে সেখানে গেছে। মনে মনে এইসব ভেবে প্রকাশ্যে ভেঙচি কাটে তুর্য। অতঃপর বড় বড় চোখ করে বলে, ইয়া মাবুদ, এসব আমার সাথে কি হচ্ছে? বুস্টার মতো বেঞ্চি কাটা কবে থেকে শুরু করলাম?
কপালে হাত দিয়ে কিছুক্ষণ ওভাবেই বসে থাকে তুর্য। অতঃপর তার হঠাৎ চোখ যায় পেটের উপরে বালিশের নিচে, যেখানে একটা কাগজ টাইপের কিছু আছে। তা দেখে ভ্রুজোড়া কুঁচকে নেয় সে। তারপর আস্তে আস্তে গিয়ে তোলে বালিশটা। এবার সে পুরোটা দেখতে পায়। একটা কাগজ ভাঁজ করা আছে সেখানে। কাগজটা হাতে নিল সে, অতঃপর ভাঁজ খুলে চোখ রাখলো তাতে। দেখলো একটা চিঠি লেখা, তাতে মীরার হ্যান্ডরাইটিং। কুচকানো ভ্রুজোড়া আরো কুচকিয়ে পড়তে আরম্ভ করলো তুর্য। প্রিয়, কেন জানি খুব কান্না পাচ্ছে। শূন্যতা, অপূর্ণতা নাকি নিঃসঙ্গতার জন্য জানি না, শুধু অনুভব করতে পারছি বক্ষপিঞ্জরে একদম গহীনে জ্বালা করছে। ভীষণ কষ্ট সেই জ্বালার। হয়তো এই জ্বালা নির্বারণের ওষুধ আছে, কিন্তু সারানোর চিন্তা কল্পনা তো করতে পারি না। তা ভাবাও যে অন্যায় আমার মতো বোবা মেয়ের। এতটুকু পরে থেমে যায় তুর্য। তার গলা শুকিয়ে গেছে। নীরস গলায় এক ঢোক গিলে ভাবে, মেয়েটা এত শক্ত শক্ত কথা কোথায় শিখেছে? আর তার লেখার ধরনও বা এমন কেন? তুর্যর অস্থির লাগছে। দম যেন আটকে আসতে চাইছে তার। তবু নিজেকে সামলে জিভ দিয়ে তার শুষ্ক পুরো ওষ্ঠযুগল ভিজিয়ে নিয়ে আবারও পড়তে শুরু করে। আজ আমাদের বিয়ের 3 মাস পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে 3টে মাস কীভাবে যে কেটে গেল বোঝাই গেল না। বলুন, আজ হয়তো আপনি অনেক খুশি হওয়ারই কথা। আজ থেকে যে আপনার দায়িত্বের পালা শেষ। তুর্য, আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। আমার হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে, রক্ত আর শিরা উপশিরারও অনেক গহীনে যে অস্পৃশ্য অবিনশ্বর রূহ আছে, সেই রূহ বিন্দু থেকে আপনাকে ভালোবাসি। হ্যাঁ তুর্য, প্রত্যেকটি ক্ষণ হৃদয়ে যে পরম সত্যতা অনুভব করি, তা হলো আমি তুর্য চৌধুরীকে ভালোবাসি। আচমকা চক্ষুচোরা বন্ধ করে নেয় তুর্য, আর সেখান থেকে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। অধরে খেলে যায় এক টুকরো হাসির ঝিলিক, যে হাসিতে রয়েছে কেবলই প্রাপ্তি। তুর্য তার ডান হাতটা নিয়ে রাখে বুকের বাঁ পাশটায়। আহা, এ এক কি চরম অনুভূতি! হৃৎপিণ্ডটা ধক ধক আওয়াজ তুলে কি জোরেই না লাফাচ্ছে। এ সময় সামনে যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকতো, তবে নির্ঘাত সেই ব্যক্তি শুনে নিত তুর্য হৃদয়ের ছন্দময় এক ধক ধক ধ্বনি। বুকের উপর থেকেই তুর্য তার হৃৎপিণ্ডটা শক্ত করে ধরার বৃথা চেষ্টা করে। সে চাইছে ক্রমাগত লাফাতে থাকা যন্ত্রটাকে থামাতে, কিন্তু সে ব্যর্থ। তাই আর বৃথা চেষ্টা না করে আবারও চিঠিটা পড়ায় মন দেয়। তবে ভয় পাবেন না তুর্য, আমি আপনার ঘাড়ে চেপে থাকবো না। চলে যাব অনেক দূরে। আমার জন্য আপনার প্রিয় বন্ধুর সাথেও কোনো রকম সমস্যা হবে না। তেমনটাই হবে যেমনটা আপনি চেয়েছেন। ভালো থাকবেন। ইতি, আপনার প্রিয় বন্ধুর বোবা বোন। শেষের কটা লাইন পড়ে স্তব্ধ হয়ে যায় তুর্য। ইতিমধ্যে তার হাঁটুসহ সারা শরীরে কম্পন শুরু হয়ে গেছে। এতক্ষণ তুর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চিঠিটা পড়ছিল, কিন্তু এখন তার পক্ষে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে। তৎক্ষণাৎ ফ্লোরে হাঁটু গিরে বসে পড়ে তুর্য। তার চক্ষুজোড়া রক্তবর্ণ ধারণ করেছে নিমিষে, আর সেখান থেকে ক্রমাগত বাড়িধারা বর্ষণ করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। মেয়েটা চলে যাবে মানে? কোথায় যাবে? অনেক দূরে মানে কি? আর সে ভাবলো কি করে দূরে যেতে চাইলে তুর্য তাকে যেতে দেবে? জোরে জোরে টেনে টেনে কয়েকবার শ্বাস নেয় তুর্য। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। অতঃপর একটু ধাতস্থ হয়ে উঠে দাঁড়িয়ে টেবিলের উপরে রাখা গাড়ির চাপাটা নিয়ে পাগলের মতো ছুটে যায়। গন্তব্য তার মাহিরের বাড়ি। থমথমে মুখ নিয়ে ড্রয়িং রুমে বসে আছে মাহির। তার সামনে বসা মিলি। আধা ঘন্টা যাবৎ এভাবেই বসে আছে লোকটা। মিলি অনেক প্রশ্ন করছে, তবে মাহির মুখ দিয়ে একটাও শব্দ করেনি। অজ্ঞতা বাধ্য হয়ে সে নিজেও মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে চমকে ওঠে মাহির।
তৎক্ষণাৎ একটা শুকনো ঢোক গেলে সে মিলিকে কে এসেছে দেখতে গেলে তাকে থামিয়ে দিয়ে মাহির বলে। মিলিকে তুই বস, আমি দেখছি কে এসেছে। কিছু বলে না, সে শুধু চুপ করে দেখে চলেছে মাহিরকে। দরজা খুললেই মাহিরের মুখটা হাঁ হয়ে যায় দরজার উপহাসের বিধ্বস্ত তুর্যকে দেখে। চোখ মুখ অসম্ভব লাল হয়েছে তার, সাথে মাথার চুলগুলো এলোমেলো। এত পরিবাটি সুদর্শন ছেলেটার এরকম অবস্থা দেখে মাথা নিচু করে নেয় মাহির। তার সাহস নেই তুর্যের চোখ রাখার। তুর্য মাহিরকে কোনো কিছু না বলে সামান্য ধাক্কা দিয়ে দরজার সামনে থেকে ঠেলে সরিয়ে দেয়। অতঃপর হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে জোরে জোরে হাঁক ছাড়ে। মীরা, কোথায় তুমি? বেরিয়ে এসো প্লিজ। আমি চলে এসেছি। দেখো মীরা, তোমার তুর্য চৌধুরী তোমাকে নিতে এসেছে বউ পাখি। এই মেয়ে নিচে আসবে নাকি আমি উপরে আসবো? দেখো আমি গেলে কিন্তু তোমার কপালে খারাপই আছে। সো কাম কুইক টু মি। মিলি, হঠাৎ তুর্যর এখানে আসা, আবার এভাবে মীরার নাম নিয়ে পাগলামি করা ভীষণ ভাবাচ্ছে মিলিকে। সে মাহিরের দিকে তাকিয়ে দেখে লোকটা মাথা নিচু করে আছে, মুখ দিয়ে কোনো রা বের করছে না। তা দেখে মিলি বেশ বিরক্ত হলো। সেই যে লোকটা অফিস থেকে এসেছে, ফ্রেশ না হয়ে কেমন ঝিম ধরে বসেছিল, আর এখন অপরাধীর ন্যায় মাথা নিচু করে রেখেছে। মিলি বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। এই দুটি ঘাড়তারা লোক কিছু বলবেও না তাকে, কিন্তু ঠিকই তাদের কার্যসিদ্ধি চালিয়ে যাবে। তাই মিলি অধৈর্য হয়ে তুর্যর উদ্দেশ্যে বলে। কি হয়েছে ভাইয়া? আপনাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? এখানে বসুন প্লিজ, খানিকটা রিল্যাক্স হয়ে ধীরে ধীরে বলুন কি হয়েছে। তুমি আগে মীরাকে ডাকো, তারপর না হয় আমি রিল্যাক্স হচ্ছি। ভাইয়া, মীরা তো এখানে নেই। ও প্লিজ মিলি, আমি এখন মজার মুডে নেই, সো আমার সাথে মজা করতে এসো না। বলেই সে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। আর এদিকে তুর্যের ধমক শুনে স্থির হয়ে যায় মিলি। চক্ষু জোড়া ছলছল হয়ে ওঠে তার। তা দেখে মাহির মিলির দিকে এগিয়ে যায়, অতঃপর তাকে এক পাশ থেকে জড়িয়ে নিয়ে বলে। কিছু মনে করিস না জান, তুর্য এখন নিজের মধ্যে নেই। ও আর কিছু বলতে পারে না মাহির। তার কথার মাঝেই উপর থেকে জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজ ভেসে আসে, সেই সাথে তুর্যর গলার তীব্র চিৎকার। মাহির মিলিকে ছেড়ে এক দৌড়ে উপরে যায়। অতঃপর তুর্যর পাশে গিয়ে ক্রমাগত দরজা ধাক্কাতে থাকা তুর্যর হাত দুটি ধরে ফেললে তুর্য নিজের রক্তচক্ষু নিয়ে মাহিরের দিকে তাকাতেই সে দরজার লকের দিকে ইশারা করে। তা দেখে তুর্য চোখ বুঝে নেয়, বড় বড় দুটো শ্বাস নিয়ে মাহিরকে বলে। মাহির, আমার মীরা কোথায়? কোথায় লুকিয়ে রেখেছিস তাকে? কি হলো, কিছু বলছিস না কেন? কিছু জিজ্ঞেস করছি তো তোকে। তুর্যের কথা মাহিরের কর্ণপাত হচ্ছে না, সে তো শুধু তুর্যকে দেখতে ব্যস্ত। এবার তুর্যর ধৈর্যের বাঁধ ভাঙলো। তৎক্ষণাৎ সে মাহিরের শার্টের কলা ধরে হিসিয়ে বলে। হোয়াট ইজ ইউর প্রবলেম ইয়ার? আই এম সেইং সামথিং, ওয়াই আর ইউ নট অ্যান্সারিং, ড্যাম ইট? মাহিরের নিশ্চপতা দেখে ছেড়ে দেয় তুর্য। অতঃপর গায়ে সর্বশক্তি দিয়ে দেওয়ালে এক ঘুষি মারে, আর সঙ্গে সঙ্গে জায়গাটা থেতলে যায়। তুর্যর হাতের অবস্থা দেখে চমকে ওঠে মাহির। আর ইউ ক্রেজি তুর্য? মাথা গেছে তোর? দেখি। মাহির তুর্যর হাত টেনে ধরতে গেল। আমার মীরা কোথায় মাহির? আমি জানতে চাই। তোর কথাগুলো কেমন জড়িয়ে আসছে। মাহির আর না পেরে পকেট থেকে ফোন বের করে। অতঃপর বিকেলে একটা আননোন নাম্বার থেকে তার ফোনে যে টেক্সটটা ঢুকেছিল সেটা ওপেন করে তুর্যর সামনে ধরে। তুর্য অনিচ্ছা সত্ত্বেও সেদিকে তাকায়, তার আর দেখতে পায় আননোন নাম্বার থেকে একটা টেক্সট, আর তাতে লেখা। ভাইয়া, আম সরি, আমি উপলব্ধি করে ফেলেছি সূর্য চৌধুরীকে ভালোবাসি না। এতদিন ওনার জন্য যা অনুভব করতাম তা আবেগ ছাড়া কিছুই না, যা সময়ের সাথে সাথে ফিকে হয়ে গেছে। তাই অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি এখানে থাকা আমার পক্ষে সম্ভব না, তাই চলে যাচ্ছি মামার কাছে। ভেবো না আমি একা যাচ্ছি, আমার সঙ্গে আমার শুভাকাঙ্ক্ষী আছে। আর যাই হোক, সে আমার কোনো ক্ষতি করবে না, তাই নিশ্চিন্তে থাকো। আর একটা লাস্ট রিকোয়েস্ট, আমি কোথায় আছি সেটা যেন তোমার প্রিয় বন্ধু না জানে। ভালো থেকো আর মিলিবুর যত্ন নিও।
তুর্যর মাথা ঘুরছে ভনভন করে। একই নারী তার কয়টা রূপ দেখাবে? তার কাছে অন্তরের গহীনে লুকায়িত যে ভালোবাসা প্রকাশ করেছে সেগুলো, তার মানে সেগুলো কি সবই মিথ্যে? পরক্ষণে আবার মীরার লেখা শেষ লাইনটা মনে পড়ে। তেমনটাই হবে, যেমনটা আপনি চান। হ্যাঁ তাই তো, সে তো এমনটাই চেয়েছিল। নিজের প্রতি ভীষণ রাগ লাগে তুর্য। তার সারা শরীরের সমস্ত শিরা উপশিরাগুলো ফুলে ফেঁপে উঠেছে ইতিমধ্যে। সে আর সময় ব্যয় না করে তৎক্ষণাৎ মাহিরের হাত থেকে ফোনটা এক ঝটকায় কেড়ে নিয়ে গায়ের সর্বশক্তি দিয়ে আছাড় মারে, সঙ্গে চিৎকার করে বলে, মিথ্যে, সব মিথ্যে, এগুলোর একটাও সত্যি নয়। হ্যালো বন্ধুরা, আশা করি গল্পটা আপনাদের ভালোই লাগছে। তবে কিন্তু আপনাদের তরফ থেকে কোনো সাড়া পাচ্ছি না আমি। আপনারা বেশি বেশি আমাদের উৎসাহ দেবেন, তবেই তো আমরা এগিয়ে যাব। আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য গল্প নিয়ে হাজির করব। আপনারা আমাদের পাশে থাকুন। এই জন্য লাইক, শেয়ার, কমেন্ট করুন, জানান আপনাদের গল্পটা কেমন লাগছে। তবেই না আমাদের উৎসাহ আরও বাড়বে। আশা করি আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই আমরা এগোবো।